সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই জানালেন উপদেষ্টা। গণমাধ্যম অনেক স্বাধীন দাবি প্রেস সচিবের। সাবেক সিইসি হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দুষলেন দলীয় সরকারকেই। আবু সাঈদ হত্যা মামলা তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। অভিযুক্ত 30 জন। রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির 36 দিনের কর্মসূচি। 30 জুন রাত 12টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের পরই আলোচনায় বসবেন কর্মকর্তারা। দাবি পূরণ না হলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে সাফ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, আইন মন্ত্রণালয় থেকে কোনো সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের অনেকেই। তারা অভিযোগ করেন, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসে ভূমিকা রেখেছে গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে আইনি পরিবর্তন, মালিকপক্ষের চাপ ও সেলফ সেন্সরশিপ থেকে বেরিয়ে আসতে হবে। কে দোষর কে দোষর নয়, এটি আদালত নির্ধারণ করবে। যদি আপনি এখন রাজনৈতিক উদ্দেশ্যে যদি এই ট্যাগ লাগানো হয়, তার ভবিষ্যৎ কি হবে? এবং এটা ভয়ের সংস্কৃতি কাজ করবে। সত্যিকার অর্থে এগুলোর খুব সংস্কারের সম্ভাবনা দেখি না, কোনো একটা বিপ্লব ছাড়া। প্রেস ফ্রিডম নিয়ে আলোচনা আনতে চাই বা সংস্কার করতে চাই, তাহলে আমাদের যে আর্টিকেল 39 এ যে ইনসাইটমেন্ট আর ইনডিসেন্সি দুটো সাব ক্লজ আছে, এই দুটো সাব ক্লজে আসলে হয়তো বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে উঠে আসে 5 আগস্ট পরবর্তী সাংবাদিকদের নামে হত্যা মামলার বিষয়। কেউ মামলা করলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানান উপদেষ্টা। বলেন, ডিজিটাল আইনের বেশিরভাগ মামলাই প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় না, তাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা এই অ্যারেঞ্জমেন্টের জন্য মামলাটা হয়েছে। এখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নেই। মামলা করেছে সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে, সেটা পার্সপেক্টিভ থেকে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসহীনতা জন্মায় উল্লেখ করে প্রেস সচিব জানান, গত 10 মাসে সরকার স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে চেষ্টা করেছে। কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নাই। এ সময় স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রতি জোর দেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী 10 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর। আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন করে ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আউয়াল। সাবেক এই সিইসিকে বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে হাজির করা হয় পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। প্রায় 10 মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের উপরে। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল।
হাবিবুল আউয়ালকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। গেল রোববার বিএনপি নেতার দায়ের করা মামলায় আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 30 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন পর্যালোচনা করে রোববার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করে শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী আন্দোলনের কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে এই হত্যাকাণ্ডে জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। ফরমাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই, তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে, এটা আপনারা জানেন। আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান দিবস সামনে রেখে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 30 জুন দিবাগত রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বিকেলে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করবে ছাত্রদল। আগামী 6 আগস্ট স্বৈরাচারের গুম হত্যা নিয়ে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। 5 আগস্ট সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় সেদিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থাকবে না বলেও জানান রুহুল কবির রিজভী। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যে একটু প্রোগ্রাম নিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা 6 তারিখে ওই প্রোগ্রামটা করব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমির খসরু জানান, বৈঠকে শ্রমিকদের অধিকার, জবাবদিহি এবং সংসদ কার্যকরে ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে
ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হবে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়। এতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া কেবল অনুদান বা ঋণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র তাদের যে আমাদের এই অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। অর্থায়নের যে অনেকগুলো দিক আছে যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই, সেগুলো আগামী সরকার আসলে তারা করতে চাচ্ছে। এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয় একজন। যে সবার কাছে তো সবসময় সবকিছু বলা যায় না, বুঝতে হয় অনেক কিছু, অনেক রকম। আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএসে ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এছাড়া ব্যাংক ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। অনুসন্ধানটা শেষ করে মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় কোনো জোটে যুক্ত হচ্ছে না বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেইজিংয়ের উদ্যোগে আলোচনা হলেও সেটি কোনো দেশকে চাপে রাখার উদ্দেশ্যে নয়। ঢাকা দিল্লি সম্পর্ক এখন শীতল নয় জানিয়ে উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক পুনর্বিন্যাসে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট করতে যাচ্ছে চীন, এমন আলোচনা শুরু হয় কুনমিংয়ে 19 জুন পররাষ্ট্র সচিব পর্যায়ের সাইডলাইন বৈঠকের পর। বেজিং ইসলামাবাদের সরকারি বিবৃতিতে বলা হচ্ছে, ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত 3 দেশ। তবে ঢাকার দাবি এ বিষয়ে শুধু আলোচনাই হয়েছে, কোনো কাঠামো তৈরি হয়নি। এমন বিতর্কের মুখে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। চীনের সঙ্গে এই আলোচনা কোনো দেশকে চাপে রাখতে নয় বলেও জানান উপদেষ্টা। তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে, নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক, ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি। এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে তাও তুলে ধরেন তিনি।
প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগস্টে দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। আর যুদ্ধবিরতির কারণে ইরান থেকে আপাতত ফিরতে উৎসাহী নন কোনো বাংলাদেশি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুর সীমান্তে ৪৮ জনকে পুশিন করেছে বিএসএফ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে পুশিন হওয়া ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। কমলগঞ্জ সীমান্ত দিয়ে পুশিন করা ৬ জনকে আটক করেছে বিজিবি। খাগড়াছড়ি সীমান্তে ১৫ জনকে পুশিন করিয়েছে বিএসএফ। ভোরে জেলার মাটিরাঙ্গা শান্তিপুর সীমান্ত দিয়ে ৯ জন এবং পানছড়িতে ৬ জনকে পুশিন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কিভাবে তাদের পুশিন করেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। তারা ভারতের শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির তত্ত্বাবধানে আছেন। পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিয়াল্লিশ দিন পর কর্মস্থলে যোগ দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে তিনি নগর ভবনে প্রবেশ করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের মুখে ১৫ মে থেকে অচলাবস্থা চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আজও সকাল থেকে ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নিলেও দুপুরের দিকে তারা চলে যান। কার্যালয়ে ঢুকে প্রশাসক জানান, ১.৫ মাস ধরে নগরবাসী যে দুর্ভোগে ছিল তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান শাহজাহান মিয়া। গত সময়ের মতো আর কোনো প্রতিকূলতা আসবে না বলে সার্বিক কাজে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন ঢাকা দক্ষিণের প্রশাসক। সবচেয়ে বড় প্রায়োরিটি যে এই মুহূর্তে আমাদের বাজেট প্রণয়ন, সেটির জন্য আমরা সবাই দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি। তারপরে বড় আরেকটি প্রায়োরিটি হচ্ছে যে আপনার ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ, এটার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। আর হচ্ছে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিঃসরণ, এই কাজগুলো নিয়ে আসলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯,৭৫৯ জন আর বহিষ্কার হয়েছেন ৪৩ জন। এবার মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এদিকে সড়কে তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই নির্দিষ্ট সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এমনিতেও বাচ্চারা নার্ভাস হয়ে থাকে। তারপরে গাবতলী থেকে আসছি 7:30টার দিকে, এসে 9:30টায় পৌঁছেছি। নেমে গিয়ে হেঁটে আবার 14 নম্বর আসছি, এসে ওখান থেকে আরেকটা রিক্সা উঠলাম। উঠার পরে যখন আমি মেন রোডে আসছি তখনও জ্যাম। ভাবছি মনে হেঁটে যেতে হবে, এখন থেকে আর 10 মিনিট হাতে সময়। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গুজব ছড়ালে শাস্তির আওতায় আনা হবে। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয়, অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা অনেক কমন এসেছে আলহামদুলিল্লাহ, যেগুলো পড়েছি সেগুলো এসেছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, না কোনো সমস্যা হয়নি। একটু দেরি হয়েছে, যার কারণে একটু লেখা বাকি ছিল, কিন্তু প্রশ্ন আসলে সহজ, ভালো ছিল মোটামুটি। 10 আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
কোনো ধরনের অভিযোগ ছাড়াই প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকুক এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে পালন করা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তি। রজত জয়ন্তীতে সবচেয়ে বড় চমক ছিল টেস্ট ক্রিকেটারদের অনার্স বোর্ড, যেটা উদ্বোধন করা হয়েছে বিসিবি ভবনের নিচতলায়। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি এই ধারাবাহিকতা রেখে সামনে এগিয়ে যেতে চান। আশা করেন টেস্টেও বাংলাদেশ এগিয়ে যাবে। স্টেজে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ মুখগুলো আজ গর্বিত। বাংলাদেশের প্রথমের সাথে যুক্ত হওয়ার অহমিকায় মাথা উঁচুতে, হাসিতেই ফুটে উঠেছে সেই দিনের সেই ম্যাচে অংশ হতে পারা জীবনের সেরা অর্জন শান্ত আল শাহরিয়ার রফিকদের কাছে। পুরো প্যাক স্টেডিয়াম, প্রথম বল করতে যাচ্ছি সবাই একসাথে ও করে চিল্লিয়ে উঠছে, মানে বিশাল ব্যাপার। 25 বছর যে আমাদের স্মরণ রাখছে ক্রিকেট বোর্ড, এটার জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। মেন জিনিসটাকে একটা লোক চালু করলে দেখা যায় এটা স্টার্ট হবে, বাট এই যে চালু হয়েছে ইনশাআল্লাহ আমি মনে করি যে যত দিন যাবে এটা চালু থাকবে। বিসিবি প্রথমবারের মতো এমন আয়োজন করলো। টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তি উদযাপন করলো নানা আয়োজনে। যদিও ছোট্ট রোমে ক্রিকেটার বোর্ড কর্তা সাংবাদিকদের জায়গা দিতে পারেনি আয়োজকেরা। ফার্স্ট টিমের যারা ছিলেন সিনিয়র ক্রিকেটার ছিলেন, বুলুল ভাই, আকরাম ভাই, যারা ছিলেন দুর্জয় ভাই, সবাই আমাকে অনেক স্নেহ করতো, আদর করতো। কিছু কিছু জায়গার নাম আছে, যেমন জাম্বিয়ার ভিতর, জিম্বাবুয়ের মধ্যে বোলাওয়ে, জাম্বিয়া, এমন কিছু কিছু কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন, ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে, ওর রিলেটিভ আছে। প্রায় 2 ঘন্টার অনুষ্ঠানে ছিল ক্রিকেটারদের ব্লেজার প্রদান, ম্যাচের স্মৃতিচারণ, স্মারক গ্রহণ, ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্য। যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে, সুযোগ আছে। 50 বছর পালন করব বা 100 বছর পালন করব, আমরা জানি না তখন পৃথিবীতে থাকবো কি না। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে যেতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি। সবচেয়ে বড় আকর্ষণ ছিল শেষের অংশে। বিসিবি ভবনের নিচতলাতে উদ্বোধন করা হয় টেস্ট ক্রিকেটারদের অনার্স বোর্ড, যেখানে ক্যাপ নাম্বার অনুসারে রয়েছে সব তারকার নাম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে 28 জুন থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। পাশাপাশি সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবেন বলেও জানালো ঐক্য পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআর-এর প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টায় কর্মসূচি শুরুর আগেই রাজস্ব বোর্ডে অবস্থান নেয় যৌথ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বোর্ডের প্রধান ফটক। ভেতরে প্রবেশ করতে না পেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বিকেল 5:30 পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। এর আগে বিকেল 4টায় হয় সংবাদ সম্মেলন। জানানো হয় 27 জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে 28 জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবার বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি। সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই ঘটনা, একই নোংরা নাটক পুনরায় মঞ্চস্থ হবে, ওনাকে যেতে হবে প্রথমে, তারপর আমরা আলোচনা করব। এবং বলেছি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কোনো বিরোধ নাই। উনি যদি আলোচনার জন্য আমাদেরকে প্রপারলি ডাকেন, আমরা একটা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বিকেল 5:30টায় কর্মসূচি শেষ হলে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী। বিশেষ নিরাপত্তায় বের করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তবে আন্দোলনকারীরা ভেতরে অবস্থান করলে তাদের বুঝিয়ে বের করেন সেনাবাহিনীর সদস্যরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জীবাশ্মের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেই। স্থানীয় গ্যাস অনুসন্ধান যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না, বাড়ছে এলএনজির আমদানি নির্ভরতা। সেই সঙ্গে জ্বালানি সংকটে শিল্প মালিকরা ঋণ খেলাপি হওয়ার শঙ্কায়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে। ক্যাবের উপদেষ্টা বলেন, জ্বালানি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। বিদ্যুৎ খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে নিরবচ্ছিন্ন সেবা মিলছে না। সেই সঙ্গে গ্রিডের দুর্বলতায় লোডশেডিংও হচ্ছে। গবেষকরা বলছেন, দাম সমন্বয়ের ভুল পদ্ধতিতে প্রতি লিটার ডিজেলে ভোক্তাকে বাড়তি দিতে হচ্ছে 5 থেকে 10 টাকা। শিল্পে গ্যাসের দাম 40 ভাগ বাড়লেও এলএনজি আমদানি ভ্যাট অব্যাহতি পেয়েছে। জাতীয় বাজেট পর্যালোচনায় সিপিডি বলছে, নবায়নযোগ্য বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে কর হার কমেনি। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ 22,520 কোটি টাকা, যেখানে উন্নয়ন খাতে ব্যয় কমলেও বেড়েছে পরিচালন খরচের লক্ষ্য। এই বাজেট কোল এক্সট্রাকশন করার কথা বলছে, বড় প্রক্রিয়া থেকে এলএনজি ইম্পোর্ট করার কথা বলছে। তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, 1-0 যেটা শূন্য কার্বন নির্গমন, সেখানে আসলে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে। আলোচনায় পোশাক ও বস্ত্রশিল্পের ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কারখানার উৎপাদন কমেছে 40%, বেড়েছে খরচ ও ঋণের সুদের চাপ। যদি কোনো ধরনের বিদ্যুৎ বা গ্যাসের ইন্টারাপশন হয়, আমাদের পুরো ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়, শেড নষ্ট হয়ে যায় এবং সেখানে আমরা হিউজ লস করি। তো এই কারণে আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। বাপেক্সের মুনাফা ও গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড ব্যবহার করে গ্যাস কূপ খননের তাগিদ দেন আলোচকরা। বিদ্যুৎ জ্বালানি খাতের সংস্কারের ধীর গতির সমালোচনা করেন বক্তারা। গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয়, বিআরসির এক্স চেয়ারম্যান, তখনকার লোকজনের প্রকৃত দেশপ্রেম ছিল। তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত। এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে শিখে গেছে। আলোচকরা বলেন, সম্প্রতি কয়েক ডজন সোলার প্ল্যান্টের টেন্ডার আহ্বান করা হলেও তেমন আগ্রহ দেখা যায়নি। তাদের মতে, সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় ভীত বিনিয়োগকারীরা। যদি আমরা ইকুইপমেন্ট যেগুলো, হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ধুলা নিয়ন্ত্রণে শুরু হলো জিরো সয়েল বা শূন্য মাটি কর্মসূচি। বৃহস্পতিবার পূর্বাচলে হারার বাড়ি চত্বরে গাছ লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, নগরের সবুজায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 120 কিলোমিটার এলাকায় খোলা মাটিতে গাছ লাগানো হবে। একটি আদর্শ নগরে মোট আয়তনের 20 ভাগ বনভূমি থাকার কথা, অথচ রাজধানীতে রয়েছে 10 ভাগেরও কম। কয়েক কোটি মানুষের নগরীতে গাছ আছে 13 লাখ। বনভূমি যত উজাড় হচ্ছে, ততই ঘটছে মাত্রাতিরিক্ত বায়ুদূষণ। প্রতি বছরই বাড়ছে তাপমাত্রা। রাজধানীর বাতাস ও পরিবেশ সুস্থ রাখতে তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাতে নিয়েছে জিরো সয়েল কর্মসূচি। গতানুগতিক সামাজিক বনায়নের বাইরে এই প্রকল্পের মূল লক্ষ্য নগরীকে নতুন করে সাজানো। এতে সহায়তা করছে বন বিভাগ ও রাজুক। এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত যান, আপনারা কিন্তু এই শহরের ডিভাইডারের মধ্যে মিডিয়ানে ফুল দেখতে পাবেন। আমরা চাই সারা বছর শহরের মধ্যে ফুল ফুটবে, গাছ থাকবে এবং একটি সুন্দর পরিবেশ থাকলে। সব জায়গায় মাটি বের হয়ে আছে, আমরা মাটিগুলো বিভিন্ন গাছ দিয়ে, বিভিন্ন লতা দিয়ে, বিভিন্ন ঘাস দিয়ে ঢেকে দিতে চাই, যাতে অন্তত পক্ষে আগামী দিনে আমরা বায়ু দূষণ থেকে মুক্ত থাকতে পারি, আমাদের স্বাস্থ্য ভালো থাকে। কর্মসূচি উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা জানান, আবাসনের নামে পূর্বাচল, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বনভূমি উজাড় করা হয়েছে। তবে আবাসনের পাশাপাশি বনভিত্তিক পরিবেশও জরুরি। তাই এখন থেকে কোথাও খোলা মাটি না রেখে গাছ, ঘাস বা লতা দিয়ে ঢেকে সবুজায়ন করতে হবে। যেই পরিমাণ গাছ আমরা কেটে এই নগরটা, এই উপশহরটা করা হয়েছে, তার 1/3 বা 1/4 এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত। কারণ একটা প্রাকৃতিক ব্যবস্থা আপনি ভেঙে দিলে এটা আর আপনি ঠিক করতে পারবেন না। আমি আপনাকে 5000 প্লট দিতে পারবো, কিন্তু আমি আপনাকে একটা গড় ইকোসিস্টেম, গড় এলাকার যে পরিবেশ ব্যবস্থা, যেটা যেভাবে এখানে আমরা ধ্বংস করেছি, এটা আর আমি সৃষ্টি করে দিতে পারবো না। জিরো সয়েল প্রকল্পের অংশ হিসেবে রাজধানীতে 3 বছরে 1.5 লাখ গাছ লাগানোর লক্ষ্য সরকারের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।